ওয়াও, কি দারুণ লাগছে এই জায়গাটা। দেখো দেখো, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। কবে থেকে প্ল্যান করছি অরুণাচল আসবো, লাস্ট 2 বছর ধরে, কিন্তু আশা আর হচ্ছিল না। গত বছর একদম প্ল্যান রেডি, আমিও রেডি, টাকা পয়সা সব রেডি করে আর আসলাম না। তার বদলে চলে গেছিলাম সিকিম। আমি তো স্লো ট্রাভেল করি, আর এই অরুণাচল কিন্তু স্লো ট্রাভেলারদের পক্ষে প্রচণ্ড কস্টলি। দেখলাম একা আসলে অনেক খরচ হয়ে যাচ্ছে, ওই জন্য ক্যান্সেল করে আমি সিকিম চলে গেছিলাম। তো তারপরে এই বছর সন্দীপদার সঙ্গে কথা হতে হতে দুজনের টাইম ম্যাচ করে গেল, দেখলাম পার্টনার পেয়ে গেছি, ওই জন্য এবার অরুণাচলটা আসলাম। একটু আগে আমরা ওই পাশের ওই পাহাড়টায় ছিলাম, ওখান থেকে নেমে আবার এই পাহাড়ে চলে এসেছি। আবার ওই ওপরে উঠতে হবে, ওপরে কিছু ঘর দেখতে পাচ্ছি। এখনো আমরা ওপরে উঠছি। তো জিও নেটওয়ার্ক এখনো কাজ করছে না, পুরো জিও বন্ধ হয়ে আছে। শুনলাম তো উপরের দিকে গেলে জিও কাজ করবে, আর বললো এখানে এয়ারটেলটা ভালো কাজ করে। পাহাড়ের প্রত্যেকটা বাঁকে বাঁকে গল্প বলে আলাদা, এক একটা বাঁক ঘুরছি সিনারিও পাল্টে যাচ্ছে। পাহাড়গুলো এখানে বেশ গ্রিনারি আছে। এবার ওপরের দিকে গেলে তখন হাই অল্টিটিউডে তখন আর এত গ্রিনারি পাবো না। এখনো তো অনেকটাই নিচে আছি, আর আমাদের এখনো অনেকটা হাইটে উঠতে হবে। তাওয়াংয়ের ওপাশে তো পুরো সব ন্যাড়া পাহাড়। পাহাড় হচ্ছে নেপালের পাহাড়। মুক্তিনাথে গেছিলাম তো পাহাড়গুলো দেখলেই হচ্ছে, পাহাড়গুলো দেখলেই পিলে চমকে যাবে, ভয়ঙ্কর পাহাড়। আর তার সাথে তো অফরোডিং আছেই। তবে হ্যাঁ, অরুণাচলে কিন্তু একটা জিনিস ভালো, রাস্তা পুরোটাই ভালো, চওড়া রাস্তা। না এইরকম খাদের কামা দিয়ে হচ্ছে রাইড করতে হবে না। ডান হাতে যদিও খাদ, কিন্তু তবু পাশে রেলিং রয়েছে, আর যথেষ্ট চওড়া রাস্তা। কত কত ভিডিও করবো আর ছবি তুলবো, প্রচুর ভিডিও করেছি এখনো অবধি। অলরেডি একটা মেমোরি কার্ড চেঞ্জ করার সময় এসে গেছে। সিকিম দার্জিলিংয়ে তো বহু ঘুরেছি, তারপরে একটু ইচ্ছা হচ্ছিল আরো বড় রাইডে যাই, তো একেবারে চলে আসলাম অরুণাচল। সিকিম দার্জিলিংয়ে যখনই যাই ওই 7 থেকে 8 দিন হয়ে যায়, আর এটা তো আমাদের 10 থেকে 11 দিন। কলকাতা থেকে মোটামুটি 1200 কিলোমিটার মতো রাইড করে এসে পাহাড়ে উঠলাম।
এতটা রাইড করে আসা সার্থক। এখনো যা ভিউ পাচ্ছি। সন্দীপদা এখন সামনে লিড করছেন, তো হচ্ছে মাঝে মাঝে হাত ছেড়ে দিয়ে চালাচ্ছেন, উপভোগ করছেন। খুব খুশি হয়েছেন। 50 কিলোমিটার মতো আমি একটু লিড করছিলাম, তারপরে সন্দীপদার হাতটা সেট হলো, পাহাড়ের নিয়মকানুনগুলো বুঝে গেল, বুঝে গিয়ে উনি হচ্ছে লিড করছেন এখন। বেশ ঠান্ডা লাগছে এখন। এর ভিতরে মনে হচ্ছে আরো একটা চাপাতে হবে আমাকে। ঠান্ডা তো হচ্ছে উপরে গিয়ে শুরু হবে, এখনো তো উপরে ঠিক মতো উঠিনি। উপরে ওঠা চলছে আমাদের এখন। সন্দীপদা এখন বেশ জোরে চালাচ্ছেন। রূপা আর 51। ওপরটা একটু ক্লিয়ার থাকিস। পাহাড়ে এসে ওয়েদার ক্লিয়ার না থাকলে ঠিক ভিউ পাওয়া যায় না ভালো। যত রোদ্দুর দেবে তত ভালো ভিউ পাওয়া যাবে। ঠিক এইরকম জায়গায় দাঁড়িয়ে আছি, কফি খাচ্ছি, দারুণ পরিবেশ, এনজয় করছি। এত দূর কষ্ট করে এসেছি, এবার উপভোগ করতে করতে যাব, কোনো তাড়াহুড়ো নেই। যেখানে ইচ্ছা হবে সেখানে দাঁড়াবো। আর এদিকের ভিউটা দেখো একবার তোমরা। এই হলো ভিউ, আর এই হলো রেস্টুরেন্টটা। এখানেই খাওয়া দাওয়া করছি। একটু আগে টিফিন করে নিয়েছি, না হলে এখানেই টিফিনটা করা যেত। এখানে ভালো খাবার পাওয়া যেত। জঘন্য একটা কফি খেলাম, একদম থার্ড ক্লাস, মুখটাই নষ্ট হয়ে গেল। আর তার উপরে হচ্ছে দামটাও বেশি নিয়েছে, 50 টাকা করে। সে দাম ঠিক আছে, দাম নিয়ে কোনো নেই, কিন্তু প্রবলেমটা হলো একটু তো ভালো খেতে হয়। কফির কোনো ফ্লেভারই নেই, শুধু দুধ আর চিনি গুলে দিয়ে দিয়েছে। এই জন্য আমি বড় দোকানে ঢুকি না, আমি রোড সাইডে ছোট ছোট দোকান থাকে সেগুলোতে ঢুকি। মাঝে মাঝে এত অন্ধকার করে আসছে, মনে হচ্ছে এই বুঝি বর্ষা নামলো। এই দেখো, এই বাঁকটা ঘুরলাম আর সামনে পুরো কুয়াশায় ঢেকে আছে। কুয়াশা নয়, মেঘে। পাহাড়ে কুয়াশা না, মেঘ। সামনের পাহাড়টাই দেখছো, কিছু দেখা যাচ্ছে না। আর ঠান্ডা মোটামুটি, খুব বেশি নয়। ঠান্ডা হবে ম্যান্ডেলা টপে। কদিন ধরে খুব পাহাড় পাহাড় করছিল মনটা। আর তার উপরে 7 তারিখে প্ল্যান করেছিলাম এই মাসে বেরোনোর, কিন্তু সেটা তো ক্যান্সেল হয়ে গেছিল ওয়েদারের জন্য। আরো মনটা কেমন কেমন করছিল। অবশেষে পাহাড়ে আসতে পারলাম। আর এই মুহূর্তগুলো তোমাদের কেমন লাগছে একটু জানাও।
ভালো লাগবে তাহলে আমার। এখান থেকে আবার উপরের দিকে উঠতে হবে আমাদের। এই পাহাড়ে এলে না আমার ফটো তোলা কম হয়ে যায়, কারণ কতবার দাঁড়াবো আর ফটো তুলবো। তো আমার একটা অদ্ভুত ইচ্ছা যে গোপ্রোতে যেমন ভিডিও করা যায় তেমন কোনো একটা ডিভাইস আসুক যেটাতে হেলমেটে লাগানো থাকবে, খুশি মতো ফটো তোলা যাবে। গোপ্রোতেও ফটো তোলা যায় কিন্তু সেটা কোয়ালিটি খুব একটা ভালো হয় না। একটু ভালো ক্যামেরা যেটা হেলমেটে সেটিংস করা যাবে সেরকম কিছু বের হোক, নিশ্চয়ই আগামী দিনে হবে। আর একটা হচ্ছে যেটা গোপ্রোতে স্টোরেজ একটা বড় প্রবলেম, কারণ আমাদের ভাবনা চিন্তা করে রেকর্ডিং করতে হয়, কত রেকর্ড করব। তো এই স্টোরেজের ঝামেলা যেন না থাকে, ইচ্ছা খুশি রেকর্ডিং হবে। কি চাহিদা না আমার, হবে হবে, সব কিছুই আগামী দিনে হবে, না হওয়ার কিছু নেই। এত কিছু যখন বের হয়ে গেছে, বিজ্ঞান এত উন্নত হয়েছে, ওই রকম কিছু বের করে দেবে। বাড়ি গিয়ে দেখি ফটো অনেক কম তুলেছি। এই যে আমি খালি চোখে দেখছি, কতবার দাঁড়াবো আর ফটো তুলবো, তাহলে আর আজকে এগোতে পারবো না। রেকর্ডিংটা করি, বাইক চালাচ্ছি, রেকর্ডিং করছি, এর জন্য সময় নষ্ট হয় না। টানা অনেকক্ষণ ধরে তো উপরে উঠছি তো উঠছি, শেষ আর হচ্ছে না। সামনে একটা গাড়ি যাচ্ছে, এত ধোঁয়া ছাড়ছে, কালো ধোঁয়া ছাড়ছে। দেখছো সামনের গাড়িটা কি হারে কালো ধোঁয়া ছাড়ছে। কিছু একটা বোধহয় প্রবলেম হয়েছে, পাহাড়ের গাড়ি তো সাধারণত এরকম হয় না। পুরো মেঘের মধ্যে ঢুকে গেছি, চারিপাশে মেঘ আর একদম অন্ধকার করে আছে, ঠান্ডাও জমিয়ে দিচ্ছে। এই পাহাড়টা পার হয়ে গেলে ওপাশে ক্লিয়ার দেখতে পাচ্ছি, এই পাহাড়টার উপরে এই মেঘগুলো। বেশ ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে। আরো কিছু চাপাতে হবে এর উপরে। আর শেরগাঁও হচ্ছে 9 কিলোমিটার এখান থেকে। বৃষ্টিটা আসিস না বাবা, না হলে প্রবলেম হয়ে যাবে। এইবার দাঁড়ালে আমি রেনকোটের প্যান্টটা পরে নেব, তাহলে যদি হুট করে বর্ষা আসে তাহলে উপরেরটা পরে নিলেই হয়ে যাবে। আর এইসব জায়গায় তো কোনো দোকান টোকান কিছু নেই, কোনো শেডও নেই। সেপ্টেম্বরের 17 তারিখে বাংলিফসে গিয়েছিলাম, আর সে সাংঘাতিক বর্ষা, জঙ্গলের ভিতরে ছিলাম, কোনো দাঁড়ানোর জায়গা ছিল না। পুরো হচ্ছে ক্যামেরাটা ভিজলো, মোবাইল ভিজলো, সাংঘাতিক ব্যাপার হয়েছিল। সে ভিডিও তো তোমরা দেখছো, এখন হচ্ছে চলছে ফেসবুকে, ইউটিউবে সবে একটা না দুটো এপিসোড দিয়েছি, আর এডিট করার সময় হচ্ছে না। ক্যামেরা বাবা এখানটায় ডাউন ছিল, বুঝতে পারিনি। ক্যামেরায় কি তোমরা বুঝতে পারছো ওয়েদারটা? পুরো ভিউ ব্লক হয়ে গেছে, এদিকে দেখো পুরো ভিউ ব্লক।
তবে এতক্ষণ রাইড করছি, প্রায় 100 কিলোমিটার মতো হয়ে গেছে। তো রাস্তায় একদম ফাঁকা। সিকিম দার্জিলিংয়ে যেমন হচ্ছে বেশ ট্রাফিক থাকে, এখানে দেখছি একদম ফাঁকা রাস্তা। টুরিস্ট তো নেই, তার উপরে লোকাল লোকজনও তেমন দেখতে পাচ্ছি না। বাহ, সুন্দর তো। এখানে সব প্রেয়ার ফ্ল্যাগগুলো লাগানো রয়েছে, দারুণ লাগছে। এগুলো সব বৌদ্ধিস্ট প্রেয়ার ফ্ল্যাগ। সেই কিছু কিছু ব্লগারদের মতো বলবো নাকি, ওই কথাটা মাথায় আসছে। ও দেখো কোথায় চলে এসেছি, শুধুমাত্র তোমাদের জন্য। এত কষ্ট করে রাইড করছি শুধু তোমাদের জন্য। আরে বাবা, ঘুরছি আমি, ঘুরতে এসছি আমি, আর তোমাদের জন্য হচ্ছে আমি কষ্ট করছি? একদমই নয়। আমি ঘুরতে ভালোবাসি, ঘুরছি নিজের আনন্দ নিজে উপভোগ করার জন্য। তার কিছু কিছু মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরছি, কিন্তু বলবো না তোমাদের জন্য কষ্ট করে এতটা চলে এসেছি। হাসিও পায়। কি হলো? অবশ্য আমি ব্লগার নই, আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ। নিজেকে ব্লগার বলে পরিচয় দিতে খুবই লজ্জা বোধ হয়। আমার কথাটা না একটু জড়িয়ে যাচ্ছে, অ্যাডজাস্ট করো। ভীষণ ঠান্ডা দিচ্ছে এই জায়গাটা। একটু আগে এতটা ঠান্ডা ছিল না। তো অনেকেই ফোন করে বা অনেকে রাস্তাঘাটে দেখা হয়, বলে তুমি ব্লগার তো সবসময় না, তো তখন ভীষণ লজ্জা করে আমার। হ্যাঁ, আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ, ঘুরতে ভালোবাসি, এটা বলতেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো ব্লগার একদমই নয়। এই ভিডিওগুলো করি আমার নিজের জন্য। এক হচ্ছে যখন বয়স হয়ে যাবে আর বেরোতে পারবো না, বা যখন কাজের চাপে ঘরে থাকতে হবে, তখন হচ্ছে দেখবো। আর এক হচ্ছে স্টোরেজের জন্য, কারণ এত এত ঘুরি, সেই ভিডিওগুলো আমি কোথায় রাখবো? অলরেডি আমার 4 TB ফুল হয়ে গেছে, আর আমি কোনো ভিডিও ডিলিট করি না, সব র ভিডিও থাকে আমার কাছে। প্লাস তো ওই যেগুলো ইউটিউবে দিই হালকা এডিট করে, এডিট মানে কাটা জোড়া করে, সেগুলোও থাকে। আমি এখনই দেখি, যখন ঘুরতে বেরোতে পারি না তখনও হচ্ছে ঘরে বসে বসে এই পুরাতন ভিডিও দেখি। এই দুটো বললাম যে কি জন্য আমি ভিডিও করি অ্যাকচুয়ালি। তো এটা তো আমার নিজের জন্য, আর সেই ভিডিওর কিছু কিছু মুহূর্ত তোমরা পছন্দ করছো, তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা শুধু সাথে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি খারাপ লাগে তোমরা কমেন্টে জানিও। জানি আমার ভিডিওতে অনেক ভুল ভ্রান্তি আছে, ঠিক মতো কথাও বলতে পারি না গুছিয়ে। ওই জন্য বললাম না, আমার আদৌ ব্লগ হয় কিনা আমি জানি না। এই পাহাড়টা যে কখন ক্রস করব, নিউ ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে 2-3 দিন বৃষ্টি হবে। এই জায়গাটা একটা বড় ল্যান্ডস্লাইডিং হয়েছিল, এখনো পরিষ্কারের কাজ চলছে। এই শেরগাঁওয়ে পৌঁছে গেছি। অপূর্ব সুন্দর একটা জায়গা, কিন্তু অতটা হাইলাইট হয় না কেন জানি না। ভীষণ সুন্দর ভিউ, ভীষণ সুন্দর ভিউ এখানটায়। আমাদের ভারতবর্ষ যে এতটা সুন্দর, কোনো অংশে কম না বাইরের দেশের থেকে। কি
এখানেও অনেকে থাকে, তো আমাদের তো দিরাঙে অবধি টার্গেট। তো দিরাং যাওয়ার মেন হাইওয়ে ছেড়ে আমরা এখন ম্যান্ডেলা ধাপে যাওয়ার ভিতরের রাস্তাটা নিয়ে নিয়েছি। মেন রোড দিয়েও যাওয়া যায়, ও রোডের কন্ডিশন ভালো, বড় রোড, ওটা তো হাইওয়ে। আর এটা হচ্ছে পাহাড়ের উপর দিয়ে দিয়ে ভিতরের রাস্তা, এটাও রোড কন্ডিশন খুব সুন্দর, কিন্তু একদম ফাঁকা, কোনো লোকজন পাবে না। এই রাস্তাটা আমি দেখে রেখেছিলাম, আমার তো একটু চেনাপথ ছেড়ে চেনাপথের বাইরে ঘুরতে ভালো লাগে, ওই জন্য এই রাস্তাটা নিলাম। কোনো লোকজন পাবো না এই রাস্তায়, কিন্তু সোজা এই একটাই রোড চলে গেছে। একদম শুনশান রাস্তা, এই রাস্তায় একা আসতে হতো, তবে তো এনজয় করা যেত। জিজ্ঞাসা করব কিন্তু কাউকে পাচ্ছি না। এই রাস্তাটা কিন্তু শেরগাঁও থেকে ভাগ হয়ে যাচ্ছে, তো শেরগাঁওটা আমার একটু ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু সে তো ঢুকলাম না, ঢোকা হলো না। জাস্ট মুখ থেকেই শেরগাঁওয়ের ঢুকেই যা সুন্দর লাগলো। দেখতে পাচ্ছ টার্নিং গুলো, যাওয়া যাক, এনজয় করি। কাউকে তো পাচ্ছি না যে জিজ্ঞাসা করবো, আর ম্যাপটাও ঠিকঠাক কাজ করছে না। এখন 12টা বেজে গেছে, ম্যান্ডেলা টপে যেতে যেতে আমাদের 2টো বাজবে। হাম্বা দাঁড়িয়ে আছে। এই রাস্তাটার একটা ভিডিও আমি প্রথম দেখি 2021 সালে, তখন থেকেই মাথার মধ্যে রেখেছিলাম। একদম নির্জন, কাউকে জিজ্ঞাসা করার মতো পাবো না, আর ঘন জঙ্গল, এখানে আশেপাশের কোনো ভিউও দেখতে পাবো না, আর শুধু উঠেই যাচ্ছি। ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ারে চলছে গাড়ি। এটা প্রায় 60 কিলোমিটার মতো এইরকম যেতে হবে, তাও দুজন আছি, ওই জন্য ভরসা। একা আসলেও কোনো অসুবিধা নেই, অনেকেই একা একা এই রাস্তায় যায় দেখেছি, কোনো ভয়ের কিছু নেই। শুধু এইসব রাস্তা অন্ধকারে ঢুকলে হবে না, এমনিই হচ্ছে দুজন যাচ্ছি তাই গা ছমছম করছে, তাহলে একা গেলে কেমন রোমাঞ্চকর ব্যাপার হবে। আমি তো একা আসারই চিন্তা ভাবনা করেছিলাম। এই রাস্তায় 11 কিলোমিটার চালালাম, এখনো একটা জনপ্রাণী দেখতে পাইনি।